সুপ্রিয় এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির তড়িৎ থেকে আজকে দ্বিতীয় ক্লাসটি করব। এখন পর্যন্ত আমাদের মোট আজকেরটা সহ 4টা লেকচার কমপ্লিট হয়েছে। তো তোমরা দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও, আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দেবো। আজকের মধ্যে আমরা এই অধ্যায় থেকে 4-5টা সৃজনশীল সমাধান করার চেষ্টা করবো। এর আগের ক্লাসে আমরা 3টা সৃজনশীল সমাধান করছিলাম, তাহলে আমাদের মোট এই অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আজকে। যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছে স্যার, যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছে তোমরা কমেন্ট করো। আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দেবো। যারা ক্লাসে যুক্ত হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে ক্লাসে মেনশন করো, আর সবাই কমেন্ট করো কে কোথা থেকে
ক্লাসে যুক্ত হচ্ছে আর কি কোন ব্যাচের স্টুডেন্ট সেটা আমাদের কমেন্ট করে জানাও। বন্ধু বান্ধবদেরকে ক্লাসে মেনশন করে দাও। আর ক্লাসটা তোমাদের বিভিন্ন স্কুলের মেসেঞ্জার গ্রুপ, তারপর হচ্ছে স্কুলের গ্রুপ, ওগুলোতে শেয়ার করে দাও। হ্যাঁ, আমি অনেকজনকে দেখতে পাচ্ছি ক্লাসে যুক্ত হয়েছে। সাদিয়া আফরিন বৈশাখী, এরপরে তাসলিমা আহমেদ, শ্রাবণ, তমা। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও, আমরা আজকে এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলবো। অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের সব ধরনের, অর্থাৎ সব টাইপের, দুই একটা হয়তো বাদ যাবে। প্রায় আমাদের আজকে ক্লাস করলে আমাদের স্থির তড়িতের প্রায় 80% আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর 20% হচ্ছে তোমাদের উপর, তোমরা বাসায় প্র্যাকটিস করো। আমি গত ক্লাসে বলছিলাম যে এখন তোমার কাজ হচ্ছে টেস্ট পরীক্ষা শেষ, এখন তোমার কাজ বেশি বেশি সৃজনশীল সমাধান করা। একটা অধ্যায় থেকে মিনিমাম 20টা করে সৃজনশীল সমাধান করতে হবে, সাথে ক খ মুখস্থ করতে হবে। আর তোমাদের তো এখন শর্ট কোশ্চেন আছে, ওই শর্ট কোশ্চেনের জন্য তোমাদের শর্ট কোশ্চেন করতে হবে। কে কোন জায়গা থেকে ক্লাসে যুক্ত হয়েছে একটু কমেন্ট করিও। তোমরা ক্লাসে এসে চলে যাও না, ক্লাসে থেকে পুরোপুরি কমপ্লিট করো। শুধু একটা ক্লাস ভালো করে করে দেখো, দেখবা তোমাদের কাছে ভালো লাগবে। যারা ক্লাস করে তারা, আমি 2-3 জনকে অলরেডি পেয়ে গেছি যারা হচ্ছে রেগুলার ক্লাস করে, একটা ক্লাসও মিস দেয় না। তারা ক্লাস করে প্লাস হচ্ছে ক্লাসের নোট গুলো সুন্দর করে করে এবং এগুলো গ্রুপে আবার পোস্ট করে। সেখানে একজন কমেন্ট করছে যে তাসলিমা স্যার আমি এই বিষয়ে কম বুঝি। আচ্ছা, সমস্যা নাই, আমরা আজকে পদার্থবিজ্ঞানের স্থির তড়িৎ অধ্যায়ের সৃজনশীল গুলো খুব সুন্দরভাবে সমাধান করবো। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি, আজকের আলোচনা আমরা শুরু করে দিচ্ছি। সবাই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসো, আমি তোমাদের করতে দেবো কিন্তু। প্রথম কোশ্চেন বলছে দুইটি চার্জিত বস্তুর মধ্যকার দূরত্ব 700 সেন্টিমিটার। দুইটা চার্জিত বস্তুর মধ্যকার দূরত্ব হচ্ছে 700 সেন্টিমিটার। এদের আদান যথাক্রমে 7.29 কুলম, একটা হচ্ছে 12.25 কুলম। চার্জ দুটির মাঝখানে ডি বিন্দুতে তীব্রতা 0। অর্থাৎ দুইটা দূরত্বে দুইটা আদান আছে এবং তাদের মাঝখানের দূরত্বটা হচ্ছে 700 সেন্টিমিটার। এরপর লাস্ট লাইনে বলছে এই চার্জ দণ্ডের মাঝখানে একটা অবস্থান, একটা বিন্দুতে, সেটা হচ্ছে ডি বিন্দু, ওই ডি বিন্দুতে তীব্রতা 0। এখন ক নাম্বার কোশ্চেন তোমাকে বলছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী বলের মান কত সেটা বের করতে বলছে। আচ্ছা, এখানে তাসনিমা আহমদ সে যুক্ত হচ্ছে চাঁদপুর থেকে, এরপরে তমা সে যুক্ত হচ্ছে বগুড়া। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আমরা একের ঘ নাম্বারটা দেখি। চার্জ দ্বয়ের মধ্যবর্তী বলের মান বের করতে বলছে। এটা তোমরা আমার আগে করা উচিত, এটা খুবই ইজি। তাহলে প্রথমে লিখবা যে দেওয়া আছে চার্জ দ্বয়ের আদান দ্বয়ের চার্জ, এখানে চার্জ দ্বয় লিখবা। দেওয়া আছে চার্জ দ্বয় যথাক্রমে চার্জ একটাকে আমরা Q1 ধরতেছি, সেটা হচ্ছে 7.29 কুলম, আর এটা হচ্ছে Q2 12.25 কুলম। মধ্যবর্তী দূরত্ব সেটাকে ডি দ্বারা প্রকাশ করতেছি, সমান 700 সেন্টিমিটার। তুমি ডি দ্বারা প্রকাশ করো, আর দ্বারা করো, সমস্যা নেই। ডি করলে বেশি পারফেক্ট, কারণ ডি মানে ডিস্টেন্স বোঝায়। 700 সেন্টিমিটার, তো 700 সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করলে 700 / 100, 7 মিটার। এরপরে এখন আমাদেরকে বলছে যে আর এখানে উম, মহাকর্ষীয় ধ্রুবক এগুলো সব লিখতে হবে এভাবে করে। তোমরা কি করো, শুধু একক দিয়ে সাইডে দিয়ে লিখে দাও, এটা করিও না। মহাকর্ষীয় ধ্রুবক কে সমান 9 × 10⁹ n² c ইনভার্স 2। ক্লাসে যুক্ত থাকো, যারা ক্লাসে আসতেছো ক্লাসে যুক্ত থাকো, ক্লাস করো।
একটা সৃজনশীল দুইটা সৃজনশীল সমাধান করা পর্যন্ত থাকো, দেখবা তোমাদের কাছে ক্লাস ভালো লাগবে। আমরা জানি তাহলে বল সমান কে কিউ ওয়ান কিউ টু, অর্থাৎ চার্জ দ্বয়ের গুণফল ডিভাইডেড বাই হচ্ছে এখানে ডি স্কোয়ার। তাহলে কে এর মান হচ্ছে 9 × 10⁹9, কিউ ওয়ান এর মান হচ্ছে 7.29, এরপরে কিউ টুর মান হচ্ছে 12.25, এরপর ডি এর মান হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার। ঠিক আছে, এটার ক্যালকুলেশন করলে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি 1.64 × 10⁻10 নিউটন। আমরা প্রথম ম্যাথের আনসারটা খুব ইজি ভাবে করে নিলাম, 1.6 × 10⁻10 নিউটন। তোমরা ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাইও, বা এই কোশ্চেন রিলেটেড কোনো যদি তোমাদের প্রশ্ন মনে জাগে সেটা আমাকে জানাতে পারো। শ্রাবণ কখন বলছে ভাই এটা কুলম্ব কনস্ট্যান্ট হবে? না, এটা কুলম্ব কনস্ট্যান্ট না, কুলম্ব। স্যার প্রশ্ন কি অনুশীলনী নাকি? প্রশ্ন না, এটা হচ্ছে বিগত সালের কোশ্চেন সমাধান। এটা মেবি বরিশাল বোর্ডে এসেছিল, কত সালে আসছে আমার মনে নাই, এটা বরিশাল বোর্ডের একটা কোশ্চেন। ম্যাথটা তুলো হয়েছে কিনা এবং হচ্ছে তোমরা ম্যাথটা বুঝতে পারছো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাও, কমেন্ট করো। এটা হচ্ছে বরিশাল বোর্ড 17 সালের কোশ্চেন, বরিশাল বোর্ড 17। আর আজকে আমরা করতেছি হচ্ছে পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির তড়িৎ। স্থির তড়িতের উপর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা যারা দেখোনি তারা ক্লাসটা কমপ্লিট করবা, আজকে ক্লাস শেষ হওয়ার পর ওইটা কমপ্লিট করবা। আমাদের ত্রিকোণমিতি কিন্তু 2টা ক্লাস শেষ, তো আজকে স্থির তড়িতের ক্লাস শেষ হলে এটারও 2টা ক্লাস শেষ। এরপর আমরা কিন্তু দুটোটা একসাথে পরীক্ষা নিব, ত্রিকোণমিতি এবং স্থির তড়িতের উপর আমাদের পরীক্ষা হবে। পরীক্ষার শিডিউল গুলো জানানো হবে গ্রুপে, সবাই গ্রুপে ফলো দিয়ে রাখবা। আচ্ছা, কমেন্ট করছে, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এরপর বলছে ডি বিন্দুটি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা। এখানে বলছে যে ডি বিন্দু বলছে চার্জ দুইটির মাঝখানে ডি বিন্দুতে তীব্রতা 0। এখন বলছে যে এই যে ডি বিন্দুটা চার্জ দুটির মধ্যবিন্দু কিনা সেটা আমাকে বের করতে হচ্ছে, এটা মাঝখানের বিন্দু কিনা সেটা আমাকে বের করতে হচ্ছে। আচ্ছা, মাঝখানের বিন্দু কিনা সেটা আমি কিভাবে বুঝবো? এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো চার্জ, দুইটা চার্জ, একটা হচ্ছে মনে করো এ, একটা হচ্ছে বি, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 7 মিটার। ঠিক আছে, এখন বলছে যে মাঝখানে একটা বিন্দু, এখানে মাঝখানে একটা বিন্দু সেটা হচ্ছে ডি, আমরা এখানে ধরলাম যে এটা ডি বিন্দু, এতটুকু। এটা হচ্ছে এই ডি বিন্দুতে তীব্রতা সমান। আমাদেরকে বলছে এই যে ডি বিন্দুটা এটা মাঝখানে মধ্যবিন্দুতে কিনা সেটা বলছে আমাদেরকে যাচাই করতে। তো মধ্যবিন্দু কিভাবে বুঝবো? 7 মিটার, পুরোটা যদি 7 মিটার হয় তাহলে মধ্যবিন্দুটা হবে 3.5 হবে। যদি 3.5 হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা মাঝখানে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা এখন এই বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত দূরত্বটা, টোটাল দূরত্বটা হচ্ছে এখানে 7 সেন্টিমিটার, টোটালটা পুরোটা হচ্ছে 7 সেন্টিমিটার, পুরো টোটাল দূরত্ব হচ্ছে 7 মিটার। চিত্রটা আঁকতে হবে। তারপর এ থেকে ডি পর্যন্ত ধরলাম আমরা হচ্ছে এক্স মিটার দূরত্ব, এক্স। তাহলে বি থেকে ডি পর্যন্ত দূরত্ব হবে কত? পুরোটা যদি 7 হয়, এতটুকু যদি এক্স হয়, তাহলে এ বি ডি
বি থেকে ডি পর্যন্ত দূরত্বটা সেটা হবে 7 মাইনাস এক্স মিটার। তাহলে আমরা লিখবো যে ধরি এই বিন্দু থেকে এক্স মিটার দূরে ডি বিন্দুতে চার্জ দুটির চার্জ দুটির তীব্রতা সমান। ঠিক আছে, এই বিন্দু থেকে ডি বিন্দুতে এই বিন্দু থেকে এক্স মিটার দূরে ডি বিন্দুতে চার্জ দুটির তীব্রতা সমান হবে, এটা আমরা ধরছি। এবার আমরা ডি বিন্দুর জন্য এ থেকে এ বিন্দুর এবং বি বিন্দুর কি বের করবো, তীব্রতা বের করবো। তোমরা যারা ক্লাসে আসছো তোমরা হচ্ছে আমার সাথে রেসপন্স করে দিও, রেসপন্স না করলে আমি বুঝবো না যে তোমরা ক্লাসে আসছো নাকি নাই। তাহলে প্রথমে লিখবো যে ডি বিন্দুতে এই বিন্দুর জন্য এই বিন্দুর তীব্রতা, তাহলে তীব্রতা ই তীব্রতাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই1 সমান সূত্র হচ্ছে কি কে কিউ ওয়ান ডিভাইডেড বাই আর। যেহেতু প্রথমটার জন্য এই বিন্দু, এটার জন্য দূরত্বটাকে আর1 দ্বারা প্রকাশ করতেছে, আর1 স্কয়ার। ঠিক আছে, সেটা রেখে দিলাম। এরপরে বি বিন্দুর দূরত্ব, বি বিন্দু তীব্রতা ই2 সমান কে ইন্টু কিউ2 ডিভাইডেড বাই আর2 স্কয়ার। এখন আমাদেরকে বলছে তীব্রতা কি হবে, শূন্য হবে। তার মানে শূন্য হওয়া মানে কি, এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য, সত্য মতে ই1 মাইনাস ই2 সমান সমান হচ্ছে শূন্য। যেহেতু আমাদেরকে বলছে তীব্রতা মাঝখানে দ্বিবিন্দুতে তীব্রতা শূন্য হবে, তাহলে ই1 মাইনাস ই2 সমান হচ্ছে 0। এটাকে লেখা যায় এভাবে ই1 ইকুয়াল ই2। এখান থেকে আবার মান বসাও, ই1 এর মান কিউ কে ইন্টু কিউ1 ডিভাইডেড বাই আর1 স্কয়ার, আবার এখানে হচ্ছে কে ইন্টু কিউ2 ডিভাইডেড বাই আর2 স্কয়ার। এবার এই লাইনে উভয় পাশ থেকে কে বাদ, এখানে কি আছে, এখানে আছে বাদ, তাহলে এখানে থাকতেছে কিউ1 ডিভাইডেড বাই আর1 স্কয়ার, আর এখানে থাকতেছে কিউ2 ডিভাইডেড বাই আর2 স্কয়ার থাকতেছে। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছি। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে এবার আমরা এখান থেকে এবার এই মানগুলো বসাবো, উপর থেকে মুছে দিচ্ছি। কিউ আর হচ্ছে কিউ1 আর কিউ2 কি এক পাশে রাখবো, তাহলে আমি এদের মধ্যে আড়াআড়ি ভাবে এদের চেঞ্জ করবো। তাহলে কিউ1 এর কাছে আসতেছে, আর কিউ2 এর কাছে আসতেছে কিউ1, তাহলে এটা নিচে চলে আসবে আর এটা যাবে উপরে, ইকুয়াল আর1 স্কয়ার ডিভাইডেড বাই আর2 স্কয়ার। এবার হচ্ছে মান বসানো হলো। কিউ1 এর মান কত ছিল, কিউ1 এর মান হচ্ছে 7.29, আর কিউ2 এর মান হচ্ছে 12.25, আর1 এর মান হচ্ছে এক্স স্কয়ার, আর আর2 এর মান হচ্ছে কত, আর2 এর মান হচ্ছে 7 মাইনাস এক্স, উপরে স্কয়ার আছে হোল স্কয়ার। ঠিক আছে, এবার এখান থেকে এবার ক্যালকুলেশন, এবার তোমার কাজ হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করা। তুমি উভয় পক্ষে বর্গ করে দাও, বর্গ না সরি, উভয় পক্ষে রুট করে দাও। রুট করে দিলে কি হবে, 7.29 এখানে 12.25 সমান সমান, এখানে বর্গ রুট করে দিলে এখানে এক্স এর উপর স্কয়ার, এখানে 7 মাইনাস এক্স এর উপর স্কয়ার গুলো চলে যাবে, থাকবে এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই 7 মাইনাস এক্স। এখানে আমি যে বর্গ রুট করছি, আর এখানে এটা ক্যালকুলেশন করলে এখানে আসতেছে আমার রুট ওভার 7.29 ডিভাইডেড বাই 12.25 আসতেছে হচ্ছে 0.77। ঠিক আছে, এক্স বাই 7 মাইনাস এক্স। এরপরে 0.77, এবার হচ্ছে তুমি কি করবা, এটা নিচে কিছু নাই মানে মনে মনে কত আছে, 1 আছে, তুমি আর ভাবে গুণ করো, তাহলে এক্স গুণ হবে কার সাথে, 1 এর সাথে,
তাহলে থাকতেছে। এরপরে 7 মাইনাস এক্স এর সাথে এটা গুণ, তাহলে 7 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 0.77। এবার এই 0.77 এটার সাথে কি হবে, গুণ অবস্থা আছে, তাহলে এটার সাথে এটা গুণ দিলে প্রথমে গুণ হবে 7 এর সাথে, তাহলে সাথে সাথে গুণ হলে 5.4 পাচ্ছি। আর মাইনাস এক্স এর সাথে যদি আমরা 0.77 গুণ দিই তাহলে 0.77 এক্স। এবার এক্স জাতীয়গুলো এক পাশে রাখতেছি, এক্স জাতীয়গুলো এক পাশে নিয়ে আসি, এক্স আর এটা মাইনাস 0.77 এক্স ছিল, এটা ডান পাশে বাম পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, 77 ইকুয়াল 5.4। এবার এখান থেকে এক্স কমন নিব, এই দুটো থেকে এক্স কমন নিলে এখান থেকে 1 আর এখান থেকে 0.7, 5.4। তো 1 প্লাস 0.77 তাহলে আসতেছে 1 x into 1.77 equal 5.4। সুতরাং আবার x সমান 5.4 divided by 1.77 ভাগ করে দাও, এবার আনসারটা চলে আসবে। আনসার হচ্ছে 3.05 মিটার। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা x এর মান পেলাম হচ্ছে 3.05। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? তাসলিমা আহমেদ, কঠিন পারো না, ঠিক আছে, করতে হবে, বোঝার চেষ্টা করো, বুঝবা। এরপরে শ্রাবণ বলছে, হ্যাঁ শ্রাবণ বলে দিচ্ছে যে ডি মিডল পয়েন্ট হবে না, ঠিক আছে, কারণ মিডল পয়েন্ট হবে না এখানে ডিটা। কেন হবে না, কারণ আমাদেরকে বলছে ডিটা কি মধ্যবিন্দু কিনা, এখন এটা কি মধ্যবিন্দু 3.05 মধ্যবিন্দু না, তাহলে আমরা মধ্যবিন্দু কিনা সেটা একটু লিখি। এখানে মধ্যবিন্দু হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবিন্দু লিখবে এখানে, এরপরে লিখবা চার্জ দ্বয়ের মধ্যবিন্দু। 7 কে 2 দ্বারা ভাগ দাও, তাহলে 3.5। এবার লিখবা যে 3.5 নট ইকুয়াল 3.05, কারণ এটার এটা কি সমান নয়, এই কারণে এটা মধ্যবিন্দু নয়। বুঝা গেছে? তাহলে এটা মধ্যবিন্দু নয়, বিন্দু মধ্যবিন্দু নয়। শেষ। বুঝা গেছে কিনা বলো? কমেন্ট করে জানাও একটা বুঝতে পারছো। বুঝে গেছে? বুঝে গেলে কমেন্ট করো, এরপর আমরা দ্বিতীয় সৃজনশীলতে চলে যাবো। আচ্ছা, তন্ময় কমেন্ট করছো স্যার আবার বুঝিয়ে দেন ফাইনাল। আচ্ছা দেখো, আমাদের কোশ্চেনে বলছে যে চার্জ দুটি মাঝখানে ডি বিন্দুতে তীব্রতা 0, অর্থাৎ এই চার্জ যে দুইটা দেওয়া আছে, এই চার্জ 7.29 এবং হচ্ছে 12.2 আছে, এই দুটোর মাঝখানে একটা পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে ডি বিন্দু। ওই বিন্দুতে আমাদের তীব্রতা 0 থাকবে। কোশ্চেনে বলছে ডি বিন্দুটি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা যাচাই করতে, অর্থাৎ এই যে ডি বিন্দুটা সেটা আমাদের মধ্যবিন্দু কিনা সেটা যাচাই করতে হবে। মনে করো এখানে চার্জ, এখানে চার্জ, মাঝখানে পয়েন্ট হচ্ছে ডি, এই বিন্দুতে চার্জ, অর্থাৎ এদের দূরত্ব হচ্ছে টোটাল 7 মিটার, টোটাল দূরত্ব হচ্ছে 7 মিটার। এখন এই বিন্দুর দূরত্বটা তোমাকে বের করতে হবে, অর্থাৎ এই স্থানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটার মান বের করতে হবে, সেটা কি মধ্যবিন্দু কিনা সেটা বের করতে হবে। তো মধ্যবিন্দু কিভাবে হবে, যদি মানটা কত হয় 3.5 হয়, যদি 3.5 হয় তাহলে আমরা কি করব, বুঝতে পারবো যে এটা মধ্যবিন্দু।
অর্থাৎ 3.05 না, এখানে 3.5 যদি না হয় তাহলে মধ্যবিন্দু নয়। এটার জন্য আমরা কি করছি, প্রথমে মাঝখানে পয়েন্টটার জন্য এই বিন্দু থেকে তীব্রতা এবং বি বিন্দু থেকে তীব্রতা বের করছি। তীব্রতা বের করার পর আমরা তীব্রতা জোনটাকে যেহেতু বলছে শূন্য, তো আমরা সেটাকে লিখেছিলাম এইভাবে যে E1 মাইনাস E2 ইকুয়াল হচ্ছে 0। এরপরে E1 অর্থাৎ জোনটা সমান। এরপরে এবার E1 এর মান বসাইছি, বসিয়ে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে x এর মান বের করছি। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা 2 নাম্বার কোশ্চেনটাতে চলে যাচ্ছি। 2 নাম্বার কোশ্চেন, এটা মুছে দিই, সেটা থাকুক। 2 নাম্বার কোশ্চেনটা দিয়ে খেয়াল করো। দুইটা চার্জ আছে এখানে, এ বিন্দু আর হচ্ছে বি বিন্দু, দুইটা চার্জ। চার্জের প্রথমটার চার্জের মান হচ্ছে 50 কুলম্ব, বি বিন্দুতে কোনো চার্জের মান নাই। এদের মাঝখানে মধ্য দিয়ে দূরত্ব হচ্ছে 5 মিটার। এখানে বল, মহাকর্ষীয় বলের মান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এরপরে মহাকর্ষীয় ধ্রুবক কে সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার, তারপর হচ্ছে কুলম্ব স্কোয়ার। তোমাকে গ নাম্বার কোশ্চেনে বলছে এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দু তড়িৎ তীব্রতা নির্ণয় করা। তো এই বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দু তড়িৎ তীব্রতা নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা বুঝতে পারছো কিনা বলো আমাকে। এটা খুবই ছোট ম্যাথ, পারলে ছোট ম্যাথ, না পারলে তো তুমি বুঝবা না। এই কোশ্চেনটা এই বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দু তড়িৎ তীব্রতা নির্ণয় করতে বলছে। পারবা কিনা দেখি বলো তো এটা কোশ্চেনটা। এটা ইজি ম্যাথ, পারবা কিনা দেখি বলো। আর পারলে তাড়াতাড়ি করে পরে আমাকে আনসার বলো। আচ্ছা, খেয়াল করো কোশ্চেনটা। বলছে এই বস্তু সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দু তড়িৎ তীব্রতা, অর্থাৎ আমাদেরকে তড়িৎ তীব্রতা বের করতে হবে এখানে। বুঝছি স্যার, এখানে আর হবে 5 মিটার, হ্যাঁ আর হবে 5 মিটার। তারপর এখানে আমাদেরকে কি তড়িৎ তীব্রতার মান বের করতে হবে। করো, আমার সাথে করা শুরু করে দাও। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে লিখবা। এখানে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব দূরত্ব ডি সমান বা আর সমান, যেটা লেখো সমস্যা নেই, ডি সমান হচ্ছে 5 মিটার। এরপরে এখানে আর আছে চার্জ, এই বিন্দু চার্জ, এই বিন্দুতে চার্জ কিউ এ সমান সমান হচ্ছে 50 কুলম্ব। তারপর মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক কে সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এবার তুমি এখান থেকে কি বের করবা, বের করবো হচ্ছে তড়িৎ তীব্রতা। তাহলে তড়িৎ তীব্রতা আমাদের ই সমান, সূত্র হচ্ছে কে ইন্টু কিউ এ ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। মান বসাও, জাস্ট মান বসাবা আর ক্যালকুলেশন করবা এতটুকু। কিউ এর মান হচ্ছে 50 আর ডি এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার।
ক্যালকুলেশন করলে আনসার আসছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। শেষ। বুঝতে পারছো? আচ্ছা শ্রাবণ হচ্ছে তোমার কমেন্ট করছে যে মিলছে স্যার, ঠিক আছে। এরপরে আমরা এই কোশ্চেনের পরেরটার মধ্যে চলে যাচ্ছি। এটা অনেক, এর পরেরটা অনেক ইম্পর্টেন্ট, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, এ আর বি বস্তুটাকে যদি আমি একটা তার দ্বারা যুক্ত করি, তাহলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে সেটা তোমাকে গাণিতিক ভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে। এই বিন্দু আর বি বিন্দুকে যদি আমি একটা তার দ্বারা যুক্ত করি, তাহলে ইলেকট্রনের প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ কোন দিকে যাবে, এই দিকে যাবে নাকি বি দিকে যাবে, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে ইলেকট্রন কোন দিকে যাবে সেটা কিসের উপর নির্ভর করবে, আমাকে একটু বলতে পারবা? ইলেকট্রন এর দিকে যাবে নাকি বি বিন্দুর দিকে যাবে, এটা কিসের উপর নির্ভর করে বলো? কোনটার উপর নির্ভর করে? ইলেকট্রন কোন দিকে যাবে, এ তে যাবে নাকি বি তে যাবে, এটা কিসের উপর নির্ভর করে? এই কমেন্ট করো। হ্যাঁ, এখানে শ্রাবণ কমেন্ট করছে হচ্ছে লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ। এখানে তো ভোল্টেজ একটা আছে আর একটা নাই। প্রথম এ বিন্দুর জন্য আছে, বি বিন্দুর জন্য নাই। তাহলে কি হবে? তোমার কমেন্ট হচ্ছে তড়িৎ প্রাবল্য। বাকিরা ইলেকট্রন প্রবাহ এই থেকে বি দিকে যাবে সেটা কিসের উপর নির্ভর করে জানো? ইলেকট্রন কোন দিকে যাবে সেটা নির্ভর করে হচ্ছে তড়িৎ বিভবের উপর নির্ভর করে, তড়িৎ বিভব। তড়িৎ বিভবের মান যার কম হবে তার দিকে যাবে, অর্থাৎ কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাবে। যার কম তার কাছে থাকবে না ইলেকট্রন, প্রবাহটা, ইলেকট্রনের প্রবাহটা যাবে হচ্ছে যার বিভব বেশি তার দিকে, লো থেকে হাইতে যাবে। তোমাকে বিভবের মান বের করতে হবে এখানে। তাহলে বিভবের মান বের করার জন্য তোমাকে এই যে বি বিন্দু, এই বি বিন্দু থেকে তোমার এর মান আছে, এখানে চার্জের মান নাই, তো চার্জের মানটা প্রথমে তোমাকে বের করতে হবে। চার্জের মান বের, তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। প্রথমের জন্য দেওয়া আছে, লিখবা, দেওয়া আছে এই বিন্দুতে চার্জ, এই বস্তু লেখো, এই বস্তুর চার্জ কিউ এ সমান সমান হচ্ছে 50 কুলম্ব। বি বস্তুর চার্জ কিউ বি সমান জানি না, বের করবো। এরপরে মধ্যবর্তী দূরত্ব, এগুলো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু লিখতে হবে, লিখে অভ্যাস করতে হবে। তোমরা সাইড নোট দিয়ে লিখে দাও, এটা বহুত অভ্যাস একটা। তাহলে মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল হচ্ছে 5 মিটার। তারপর বল, মহাকর্ষীয় বল F সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক কে সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11। একক সহকারে সুন্দর করে সব লিখবে। এখন F সমান
কে ইন্টু কিউ এ কিউ বি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখান থেকে আমরা কিউ বির মানটা বের করবো। দেখো আর ভাবে গুণ করে দাও, তাহলে আর ভাবে গুণ করলে ডিটা এফ এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এফ ডি স্কোয়ার ইকুয়াল কে ইন্টু কিউ এ কিউ বি। আমরা কার মান বের করবো? কিউ বি এর মান। তাহলে কিউ বি কে এক পাশে রেখে দিই, কিউ বি বাদে আর দোনোটা এ এফ ডি স্কোয়ার সাথে কি হয়ে যাবে? এই পাশ থেকে এই পাশে আসবে। তাহলে এখানে কোন অবস্থা আছে? এখানে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ কে ইন্টু কিউ এ। আর মান বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করবো। তাহলে এফ এফ এর মান হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11। আর ডি ডি এর মান 5, তাহলে 5 স্কোয়ার। কে 9 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি এখানে 9 হবে, 9। তারপর কিউ এ এর মান হচ্ছে 50। ঠিক আছে, তো সবকিছু বসাই আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে মানটা আসবে হচ্ছে 20 কুলম্ব। আমাদের মানটা এখানে 20 কুলম্ব আসে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, সাউন্ড কমন করছিল যে বিভব বের করতে হবে। এবার আমরা হচ্ছে দোনোটা এ বিন্দুর জন্য আর বি বিন্দুর জন্য আমরা বিভব বের করবো। এতটুকু লিখ হয়েছে কিনা আমাকে জানাও, তাহলে আমি মুছে পরের পার্টটা করবো। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথের দ্বিতীয় পার্টটা শুরু করছি। এখন আমাদেরকে বিভব বের করতে হবে। তো প্রথমে এ বস্তুর জন্য বিভবের মান, এ বস্তুর বিভব, বিভবকে বি দ্বারা প্রকাশ করা হয়, বি এ। বিভব নির্ণয়ের সূত্র হচ্ছে, সূত্র মনে রাখতে হবে কিন্তু, সূত্র এই অধ্যায়ে 3টে সূত্র মনে রাখবা। মহাকর্ষ বলের সূত্র, তীব্রতার সূত্র, এরপর হচ্ছে বিভবের সূত্র, এরপর ধারকত্বের সূত্র মনে রাখবা। তাহলে এই বস্তুর বিভব বি এ সমান হচ্ছে কে ইন্টু কিউ এ ডিভাইডেড বাই হচ্ছে আর বা ডি, ডি লিখলাম আমরা। তো কে এর মান হচ্ছে এখানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ এর মান হচ্ছে 50 আর ডি এর মান হচ্ছে 5। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 পাচ্ছি। এটার একক কি হবে বলো? একক হবে ভোল্ট। এরপরে বি বি বস্তুর বিভব, বি সমান কে ইন্টু কিউ বি ডিভাইডেড বাই ডি। মান বসাও, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু হচ্ছে কিউ বি এর মান হচ্ছে 20 আর এখানে হচ্ছে 5। তাহলে আমাদের এখানে আসতেছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এখন আমরা বিভবের মান কিন্তু বের করে ফেলছি। তাহলে একটা বিভব হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 আর একটা হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এখানে সবচেয়ে বড় কোনটা? বড় হচ্ছে এটা, এটা ছোট। তাহলে এটা কি হবে? আমাদের ইলেকট্রন প্রবাহটা লিখবে আবার। সুতরাং এখানে বি এ গ্রেটার দেন বি বি, অর্থাৎ বিভবটা প্রথম এই বস্তুর বিভবটা বস্তুর বিভব থেকে বড়। ইলেকট্রন প্রবাহ তাহলে কম থেকে কি হয়? ইলেকট্রন প্রবাহ প্রবাহ কম বিভব থেকে বেশি বিভবের দিকে যায়। তাহলে এখানে কি হবে? সুতরাং বি থেকে বি বস্তু থেকে এই বস্তুতে
ইলেকট্রন প্রবাহিত হবে। তো হবে শেষ। আশা করি বুঝতে পারছো তোমরা। বলো, বুঝতে হলে বলো, আমি নেক্সট আরেকটা কোশ্চেন লিখবো, লিখে ওইটা সমাধান করবো। বুঝতে পারছো? তাহলে আমি নতুন একটা কোশ্চেন লিখতেছি, তোমরা একটু তুলে নাও। তিন নাম্বার কোশ্চেন। দেখো, দুইটা চার্জ আছে Q1 Q2। এখন মাঝখানে একটা বিন্দু হচ্ছে পি বিন্দু। Q1 থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। আবার এখানে কিউ থেকে Q2 পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। আর এখানে Q1 আর Q2 এর মান দেওয়া আছে হচ্ছে Q1 3 × 10⁻12 -12, আর এখানে Q2 এর মান দেওয়া আছে হচ্ছে 12 ইন্টু হচ্ছে 10⁻12 কুলম্ব। ঠিক আছে, এতটুকু হচ্ছে তোমার কোশ্চেন। এখন তোমাকে ক নাম্বার কোশ্চেন বলছে যে পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে। তড়িৎ বিভব নির্ণয় করতে যারা পারো একটু করে গেল, দেখি করতে পারো কিনা। বিভব নির্ণয় করো। তারপর গ নাম্বার কোশ্চেন বলছে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ঘুরে বেড়ে প্রশ্ন এগুলোই দেখবা, আর অতিরিক্ত প্রশ্ন নাই। শূন্য হবে কিনা যাচাই করো। শেষ। কোশ্চেন হচ্ছে এটা। তোমরাও দেখো কোশ্চেনটা। তাহলে দেখো, আমরা এখন বলছে পি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে। খেয়াল করো, তাহলে তড়িৎ বিভবের জন্য এখানে দুইটা পয়েন্ট, Q1 আর Q2 দুইটা চার্জ। পি বিন্দুতে তোমাকে তড়িৎ বিভব বের করতে হবে। পি বিন্দুতে তড়িৎ বিভব বের করা মানে কিউ থেকে পি বিন্দুতে বিভব, আবার Q2 থেকে তড়িৎ বিন্দু বিভব। তোমাকে তাহলে টোটাল মোট বিভবটা কিন্তু বের করতে হবে। তো লিখবা, এটা একটু জানা আছে। অনেকে এটা জাস্ট একটা দিয়ে করে দিয়ে চলে আসবে তড়িৎ বিভব। লিখবা এখানে, এখানে কি কি দেওয়া আছে এবং একটু লিখতে হবে। এখানে কে সমান মান দেওয়া আছে, এখানে কে সমান, কে মান দেওয়া না দেওয়া সেম। কে সমান হচ্ছে 9 × 10⁻9 and প্লাস ইনভার্স 2। এরপরে এখানে আছে হচ্ছে Q1, প্রথম
Q1 সমান দেওয়া আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 কুলম। এরপরে Q2 সমান হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 কুলম। এরপরে R1, অর্থাৎ R1 বলতে এখানে কিউ থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব, Q1 থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব R1, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো 5 সেন্টিমিটার তুমি মিটার কনভার্ট করো, 5 ডিভাইডেড বাই 100, সুতরাং 0.05 মিটার। এরপরে হচ্ছে তোমার পি বিন্দু থেকে Q2 দূরত্ব, Q2 থেকে লিখো, Q2 থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব, এটা R2। দেখো এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, পুরোটা হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এতটুকু কত হবে? 20 মাইনাস 5 সমান 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটারকে তুমি এখন মিটারে কনভার্ট করো, 15 সেন্টিমিটার ডিভাইডেড বাই 100 হচ্ছে 0.515 মিটার। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। এবার তুমি হচ্ছে পি বিন্দুতে মোট বিভবটা বের করবা, পি বিন্দুতে মোট বিভব একসাথে করে ফেলো, বিন্দুতে মোট বিভব, তাহলে টোটাল বিভব বি সমান B1 প্লাস B2। B1 মানে হচ্ছে যে পি বিন্দুতে Q1 এর বিভব, আর B2 মানে হচ্ছে পি বিন্দুতে Q2 এর বিভব। তুমি এখন B1 এর জন্য সূত্র লেখো, K ইন্টু Q1 ডিভাইডেড বাই R1 প্লাস B2 এর জন্য সূত্র লিখলে K ইন্টু Q2 ডিভাইডেড বাই হচ্ছে R2। ঠিক আছে, তুমি করো, এখানে দোনো জায়গাতে কিন্তু কেটা কমন যায়, এখানে কি আছে এখানেও কি আছে, তাহলে কেটা কমন না, এখানে দেখতেছে Q1 ডিভাইডেড বাই R1 আর এখানে দেখতেছে Q2 ডিভাইডেড বাই R2। মান বসাও, আবার কে এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এরপরে Q1 এর মান হচ্ছে এটা, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 12 ডিভাইডেড বাই R1 এর মান হচ্ছে 0.05 প্লাস Q2 এর মান হচ্ছে 12 ইন্টু 10 প্লাস 12 ডিভাইডেড বাই R2 এর মান 0.15। আবার ক্যালকুলেশন করে দাও, এখানে টোটাল ক্যালকুলেশন করলে, আচ্ছা কমেন্ট করছে একজন হচ্ছে সাথী, বুঝছো, লেট হয়ে গেছে, তো সমস্যা নাই, তুমি এখন যুক্ত থাকো, আর বাকি অংশটা তুমি পরে রেকর্ডেড দেখে নিবে, রেকর্ডেড ক্লাস থাকে গ্রুপে, তোমরা এগুলো খুঁজে খুঁজে করে নিবে, যারা পরবর্তীতে যুক্ত হচ্ছে তোমরা পরে এগুলো দেখে নিবে, অনেক ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু এগুলো ফ্রিতে হলেও তোমরা ফ্রি মনে করি না, আমি একদিন বলছি যে ফ্রিটাকে তুমি আমার ফ্রিটাকে তুমি প্রিমিয়াম মনে করো, অন্যগুলা কি হয় না হয় যায় না। তাহলে দেখো এগুলা এখন ক্যালকুলেশন করে দিলে এখানে আসতেছে 1.26 ভোল্ট, শেষ, গ নাম্বারটা শেষ।
বলছে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা আমাদেরকে সেটা যাচাই করতে হবে। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা সেটা যাচাই করতে বলছে। আচ্ছা, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা সেটা যাচাই করার জন্য তুমি তীব্রতা মানবে। তড়িৎ প্রাবল্য আর তীব্রতা সেম, সূত্র সেম। তুমি পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করবা, কিউ ওয়ান এর জন্য আবার কিউ টু এর জন্য বের করবা। তাহলে এখানে লিখবা, মানগুলো লিখে নিবে। আবার এখানে কিউ ওয়ান সমান হচ্ছে 3 × 10⁻12 কুলম্ব। এরপরে কিউ টু সমান হচ্ছে 12 × 10⁻12 কুলম্ব। এরপরে এখানে আর ওয়ান সমান হচ্ছে কত, 0.05, আমরা গ নাম্বার দেখছিলাম। এরপর আর টু এর মান হচ্ছে 0.15 মিটার। এতটুকুই মান হলে তোমার এনাফ। আর কে এর মান তো আছে, কে এর মান 9 × 10⁹9 and m² c ইনভার্স 2। তো পি বিন্দুতে এখন পি বিন্দুতে কিউ ওয়ান এর তড়িৎ প্রাবল্য ই1 সমান, ই1 সমান সূত্র হচ্ছে কে ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড বাই আর। তারপর কে এর মান লেখো, 3 × 10⁻12, 10⁻12, আর আর এর মান হচ্ছে 0.05। তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 10.8 নিউটন পার কুলম্ব। ঠিক আছে, এটা পাচ্ছি আমরা। আচ্ছা, রাজা বাদশাহ কমেন্ট করছো, তুমি প্রথম ক্লাসে এসেছিলে, এরপর তোমাকে আর দেখা যায়নি। হ্যাঁ, ভালো আছি আমি। এরপর হচ্ছে কিউ টু এর তড়িৎ প্রাবল্য ইউ2 সমান কে ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর, আর টু। এবার মান বসাও। কে এর মান কত, কে এর মান হচ্ছে 9 × 10⁹9, আর কিউ টু এর মান হচ্ছে 12 × 10⁻12। এরপর আর টু এর মান হচ্ছে 0.15। এখানে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে কত, 4.8 নিউটন পার কুলম্ব। ঠিক আছে, দেখো একটার জন্য তড়িৎ প্রাবল্য পাইছি কত, একটার জন্য তড়িৎ প্রাবল্য পাইছি 10.8 নিউটন পার কুলম্ব, আর একটার জন্য তড়িৎ প্রাবল্য পাইছি 4.8 নিউটন পার কুলম্ব। তাহলে আমরা বলতে পারি যে আমাদের তড়িৎ প্রাবল্য কি হয়নি, সমান হয়, বা তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা, শূন্য হয় নাই। শূন্য মানে দুটোটা সমান হয়েছে কিনা সেটা, মানে তড়িৎ প্রাবল্য শূন্য বলতে কি বুঝেছে, এই দুটোটাকে বিয়োগ করলে শূন্য হয়। তবে এখানে দেখো, এখানে শূন্য হবে না, কারণ এটা হচ্ছে 10.8 আর এটা হচ্ছে 4.8। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি তোমাদের শূন্য হবে, হবে না। সুতরাং তোমরা এখানে লিখে দিবা যে সুতরাং ইউ1 নট ইকুয়াল ইউ2। সুতরাং কি হবে না, তড়িৎ প্রাবল্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। শেষ। বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, ঠিক আছে, এখানে আর এর উপর স্কয়ার হবে, সরি, এখানে আর এর উপর স্কয়ার হবে, সরি, আর এর উপর স্কয়ার। এমনি এগুলো মান ঠিক আছে, আমি এটা খেয়াল করিনি। আর ওয়ান এর স্কয়ার আর টু এর স্কয়ার ক্যালকুলেশন করলে এটা হবে। থ্যাংক ইউ শ্রাবণ। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করিও। আজকে আমরা আরো একটা ম্যাথ করবো, কি বলো, তোমরা যদি বলো তাহলে আরেকটা ম্যাথ করবো।
ঠিক আছে, আরেকটা ম্যাথ আমরা করাবো আজকে, সে ম্যাথটা আমি তুলে নিচ্ছি। প্রথমে দুইটা দাতব গোলক দেওয়া আছে, একটা দাতব গোলক বি, একটা দাতব গোলক এ বি। তাদের এটার এখানে ব্যাসার্ধ, এটা 2 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার। এরপরে এখানে এটার চার্জ দেওয়া আছে 0.22 এনসি। এনসি মানে হচ্ছে, এনসি মানে কি আমাকে কমেন্ট করে জানাইও। তারপর বিধালক, এখানে আর দেওয়া আছে সঞ্চিত শক্তি, বি বিন্দুতে সঞ্চিত শক্তি দেওয়া আছে, বি বিন্দুর জন্য সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি দেওয়া আছে 0.225 জুল। এরপরে ধারকত্ব দেওয়া আছে, ধারকত্ব, ধারকত্ব হচ্ছে 20 মাইক্রো ফ্যারাড। ঠিক আছে, গ নাম্বার কোশ্চেন বলছে এই গোলকটির ধারক নির্ণয় করতে, এই গোলকের ধারকত্ব, এই গোলকের ধারকত্ব নির্ণয় করা, নির্ণয়। এরপরে আরেকটা কোশ্চেনে বলছে উদ্দীপকের গোলকদ্বয়, উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা, দ্বারা সংযুক্ত করলে, যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক, ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে দৃশ্যমান হচ্ছে। দেখো কোশ্চেনটা বুঝতে পারছো কিনা দেখো। কোশ্চেনটা তুলো হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাইও। আচ্ছা, আমাদের ক নাম্বার কোশ্চেন আমরা সমাধান করে দিই। ক নাম্বার কোশ্চেন আমাকে বলছে যে এই গোলকটির ধারকত্ব নির্ণয় করার জন্য আমরা লিখবো যে গতে এই গোলকের, এই গোলকে কি কি দেওয়া আছে, এই গোলকের এখানে দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ আর এর মান দেওয়া আছে এখানে, ব্যাসার্ধ আর সমান, আর সমান হচ্ছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটারটাকে তুমি মিটার কনভার্ট করো, তাহলে 2/100 সমান 0.02 মিটার। এরপরে আর আছে এখানে এর মান লাগবে। এখানে ধারকত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে কি, ধারকত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে সি সমান হচ্ছে আর বাই কে, এতটুকু হলো আর কিছু লাগে না। তো কে সমান এখানে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, ধ্রুবক কে সমান 9 × 10⁹ and m স্কয়ার সি ইনভার্স 2। তার লিখবে এখন ধারকত্ব সি সমান আর বাই কে, আর এর মান 0.02 আর কে এর মান 9 × 10⁹ সমান সমান আনসার হচ্ছে
2.22 into 10 to the power minus 12 ফ্যারাড। শেষ। বুঝতে পারছো? বুঝে গেছে কেন জানো? বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করিও। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এই কোশ্চেনের লাস্টের কোশ্চেন চলে আসছি। আজকের আমাদের শেষ ম্যাথ বলছে উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ গাণিতিকভাবে দেখাও। উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহটা গাণিতিকভাবে দেখাইতে হবে। আমরা এই ইলেকট্রনের প্রবাহের দিকে কিন্তু একটা ম্যাথ করছিলাম। তো আমাদের কি লাগবে? আমাদের বিভবের মান বের করতে হবে। তো বিভবের মান বের করার জন্য আমরা ওই ম্যাথের ক্ষেত্রে চার্জ দিয়ে করে ফেলছিলাম। তাহলে এখানে শুধু একটা চার্জ দেওয়া আছে, কিন্তু বি বিন্দুতে কোনো চার্জ নাই। তাহলে বি বিন্দুতে আগে চার্জের মানগুলো বের করতে হবে। ঠিক আছে? কোশ্চেন বুঝিও, কি কি দেওয়া আছে কি কি নাই সেটা তোমাকে বুঝতে হবে। তারপর হচ্ছে ম্যাথ করার জন্য, অর্থাৎ তুমি আগে বুঝতে হবে যুদ্ধের প্রস্তুতি। ম্যাথ করা মানে যুদ্ধের প্রস্তুতি। আগে প্রস্তুতি নিতে হবে, এরপর হচ্ছে যুদ্ধ করতে হবে। ঠিক আছে? এখানে লিখবা যে গ হতে তুমি ধারকত্ব কি পাইছো? ধারকত্ব, অর্থাৎ এই বিন্দুতে ধারকত্ব C1 সমান পাইছে হচ্ছে কত? 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড। এটা পাইছি না? তারপর এখানে এখানে ছিল হচ্ছে Q1, Q1 সমান হচ্ছে 0.22 NC। আচ্ছা, NC, NC মানে হচ্ছে কি বলো? তাহলে এখানে আমরা 0.2টাকে যদি আমরা এখানে কুলম হবে না, এটাকে যদি আমি কুলম বাই যদি কনভার্ট করি তাহলে সেটা হচ্ছে হবে এরকম 0.22 ইন্টু 10 ইনভার্স 9 কুলম। ঠিক আছে? এরপর আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে বি ওয়ান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের এই কোশ্চেনের জন্য বি ওয়ান এর মান, অর্থাৎ এই বিন্দুতে আমাদের বি ওয়ান এর মান আমরা এখন বের করবো। বি ওয়ান সমান কি হবে এখানে? সূত্র হচ্ছে, যদি চার্জ এবং হচ্ছে ধারকত্ব দেওয়া থাকে, এখানে চার্জ হচ্ছে ন্যানো আকারে দেওয়া আছে, ন্যানো কুলম। ন্যানো কুলম থেকে আমরা যদি কুলম্বে নিয়ে যাই তাহলে আমাদেরকে 10 টু দি পাওয়ার মাইনাস এন, অর্থাৎ 10 ইনভার্স 9 দ্বারা গুণ করতে হয়। তাহলে এখন আমরা যদি এখানে বি ওয়ান এর মানটা বের করতে চাই, বি ওয়ান বিভব, যদি আমাদের চার্জ এবং হচ্ছে ধারকত্ব দেওয়া থাকে তাহলে চার্জকে ধারকত্ব দ্বারা ভাগ করলে বিভব পাওয়া যাবে। তাহলে Q1 ডিভাইডেড বাই C1।
তাহলে Q1 এর মান লিখো 0.22 tan ইনভার্স 9। C1 এর মান হচ্ছে 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসতেছে 99.09 ভোল্ট। এবার হচ্ছে তুমি বি গোলক, এই গোলকের কাজ শেষ, এবার হচ্ছে বি গোলক। বি গোলকের ক্ষেত্রে তোমার এখানে সঞ্চিত শক্তি দেওয়া আছে, তারপর ধারকত্ব দেওয়া আছে, লিখবা এখানে কি কি দেওয়া আছে সেগুলো লিখো। ধারকত্ব C2 সমান 20 মাইক্রোফ্যারাড দেওয়া আছে। তো মাইক্রোফ্যারাডটাকে তুমি শুধু ফ্যারাডে নিয়ে যাও, তো সেটার জন্য তোমাকে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এগুলো কিন্তু এই যে কনভার্সন গুলো, এগুলো তোমাদের শিখতে হবে, কিন্তু প্রথম অধ্যায়তে এগুলো আছে যে মিটার থেকে সেন্টিমিটার, তারপর ফ্যারাড থেকে মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাড, ন্যানো কুলম, এগুলো সব ওই অধ্যায়তে আছে প্রথম অধ্যায়। ভালো করে এই অধ্যায়টা পড়তে হবে। এরপরে আর সঞ্চিত শক্তি দেওয়া আছে, সঞ্চিত শক্তি U2 সমান সমান দেওয়া আছে হচ্ছে এখানে 0.225 জুল। ঠিক আছে, তো আমরা এখন সঞ্চিত শক্তির সূত্র দিয়ে আমরা এখানকার বের করবো, চার্জের মান বের করবো। এখানে চার্জ যেহেতু নাই, তাহলে লিখবে এখন আমরা জানি U2 সমান হচ্ছে হাফ সি বি স্কোয়ার। যেহেতু বি বিন্দুর জন্য তো C2 দিলাম, আর এটাকে B2 দিলাম, বি স্কোয়ার। তো এখান থেকে আমরা B2 এর মানটা বের করতে, আমাদের Q2 এর মান লাগতেছে না, আমরা সরাসরি এখান থেকে বিভব এর মানটা বের করতে পারবো। আর যদি চার্জ থাকবে তাহলে আমরা এভাবে বের করতে পারবো। যেহেতু আমাদের সঞ্চিত শক্তি দেওয়া আছে, তাহলে আমরা এভাবে করতে পারবো। U2 সমান হাফ CB স্কোয়ার। ইউ মানে হচ্ছে কি সঞ্চিত শক্তি, তো সঞ্চিত শক্তি দিয়ে আমরা ম্যাথটা করতে পারছি। তাহলে এখন U2 এর মান আমরা বের করবো, B2 এর মান। তো আমরা B2 কে এক পাশে রেখে আর বাকি যে রাশিগুলো আছে সেগুলোকে এক পাশে নিব। তাহলে দেখো এখানে U2 সমান সমান উপরে C2B স্কোয়ার B2 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন কোণে কোণে গুণ করলে এই 2টা U2 এর সাথে চলে আসতেছে, আর এখানে থাকতেছে C2B2 স্কোয়ার। যেহেতু মান বের করবো B2, তাহলে B2 কে এক পাশে রাখি। তাহলে B2 স্কোয়ার সমান সমান 2U2 ডিভাইডেড বাই C2। এবার মান বসাও, 2 ইন্টু U2 এর মান হচ্ছে কত 0.225, আর C2 এর মান হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 6 সমান সমান। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে B2 স্কোয়ার সমান পাচ্ছি 22,500 পাচ্ছি। সুতরাং B2 সমান, এটাকে আমরা ক্যালকুলেশন করলে 22,500 আছে। তো B2 সমান কত হবে এখানে, B2 সমান রুট 22,500। 22,500 রুট করলে পাচ্ছি যে 150 ভোল্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রভাব এখন আমাদেরকে দেখতে হবে যে প্রভাবের ইলেকট্রন প্রবাহের দিক কোন দিকে যাবে। এটার ক্ষেত্রে B1 এর ক্ষেত্রে ছিল হচ্ছে 99, আর এখানে হচ্ছে 150। তাহলে আমরা জানি হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়, তাহলে এখানে যাবে কোথা থেকে, B1 থেকে B2 এর দিকে যাবে, অর্থাৎ A থেকে B বিন্দুর দিকে যাবে। ঠিক আছে, লিখবা এখানে B2 গ্রেটার দেন B1, তার মানে ইলেকট্রন প্রবাহ যাবে কোথা থেকে, B থেকে বিদ্যুৎ প্রবাহটা, ইলেকট্রনের প্রবাহটা কোন দিকে যাবে এখানে, তাহলে ইলেকট্রন প্রবাহ যাবে হচ্ছে A থেকে B এর দিকে। ঠিক আছে, শেষ। বুঝতে পারছো কিনা জানাও, যারা লাস্ট পর্যন্ত ক্লাসে যুক্ত আছে তারা বুঝতে পারছো কিনা জানাও। হ্যাঁ, A টু B এর দিকে যাওয়া। তন্ময় কমেন্ট করছো, এরপর আবার শ্রাবণ কমেন্ট করছো, ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে কষ্ট করে যুক্ত হওয়ার জন্য।
বুঝতে পারছো? আচ্ছা, যারা ক্লাসে যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের গ্রুপে অলরেডি আমরা মেসেঞ্জার গ্রুপ দুইটার লিংক প্রোভাইড করছি। একটা হচ্ছে 26-এর জন্য, একটা হচ্ছে 27-এর জন্য। আলাদা আলাদা গ্রুপে তোমরা 26-এর জয়েন করবা, আর 27-এর 27-এ জয়েন করে রাখবা। তাহলে তোমরা ক্লাসে বিভিন্ন নোটিফিকেশন গুলা ওই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। অনেকে হচ্ছে ক্লাসে নোটিফিকেশন পাও না, অনেকে অনেকের কাছে গ্রুপের যে পোস্ট গুলো যায় না অনেকের কাছে। ফেসবুকের লগারিদম অনুসারে অনেকের কাছে যায়, অনেকের কাছে যায় না। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা দিয়ে দিচ্ছি, তোমরা এখানে যুক্ত হয় না। আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাও। কারো কোনো প্রশ্ন আছে? লাস্ট পর্যন্ত কে কে যুক্ত আছে একটু কমেন্ট করো তো দেখি তোমাদের, তোমরা কোন জায়গায় তোমাদের বাড়ি এবং তোমরা কোন ব্যাচে সেটা একটু কমেন্ট করো। শ্রাবণ তালুকদার সে কমেন্ট করছে, সে 26। আর কেউ কি ক্লাসে যুক্ত আছো? শেষ, আমাদের ক্লাস শেষ। আমাদের আজকের আমাদের স্থির তড়িতের ক্লাস শেষ হয়েছে। এরপরে আমাদের ক্লাস হচ্ছে আগামীকাল শনিবার, কিন্তু আমাদের ক্লাস সকাল 10টায় হবে। আমাদের আগামীকাল সকাল 10টায় লাইভ ক্লাস আছে, 10টায়। আগামীকালকে শিডিউল সকাল 10টায়। তো তোমরা সকাল 10টায় মনে রাখবা কিন্তু। আগামীকালকের ক্লাস হচ্ছে রসায়নের 3য় অধ্যায় থেকে। রসায়নের 3য় অধ্যায় পদার্থের গঠন থেকে তোমাদের ক্লাস থাকবে আগামীকাল সকাল 10টায় ক্লাস। সেটা হচ্ছে পদার্থের গঠন, 3য় অধ্যায় পদার্থের গঠন থেকে ক্লাস হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর যারা ক্লাসে ছিল তোমরা ক্লাসের যে ম্যাথ গুলো সেগুলো নোট করে হচ্ছে গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিদায়।